নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে গপ্পখোরের পর্দায় অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গল্প নিয়ে আসতে দেরি হওয়ার জন্য। আসলে বিশেষ কিছু সমস্যাজনিত কারণে এতদিন গল্প আসছিল না, তবে ধীরে ধীরে এখন থেকে গল্প আবার আসবে। আপনারা সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন এবং আগামী দিনেও সঙ্গে থাকবেন আমি জানি। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এসবের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তাহলে চলুন আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, একটা অসাধারণ গল্পের মধ্যে দিয়ে আবার শুরু করছি আমাদের গল্প শোনানোর যাত্রাপথ। আজকে আপনি আমাদের নিবেদনে শুনতে চলেছেন সুলেখক পার্থ সারথী পরামানিকের লেখা একটি অনবদ্য গল্প, রহস্যময় রায়ভিলা। আশা করছি গল্পটি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড। একদিন হঠাৎ আমাদের গ্রামে এসে উপস্থিত হলেন প্রতাপবাবু। বয়স 40-এর কোঠায়, বেশ ছিমছাম চেহারা, পরিষ্কার গায়ের রং। উনি নাকি আমাদের এলাকার একসময়ের ডাকসাইটে জমিদার হরবল্লভ রায়ের শেষ বংশধর ছিলেন। তার হাবভাব চেহারা দেখে গ্রামের কেউ অমান্য করল না। তাছাড়া সহজ সরল গ্রাম্য মানুষের মান্যি করা আর না মান্যি করায় তেমন কিছু যায় আসে না, তার কোনো বিশেষ সুফল নেই। তবু তিনি গ্রামের মাতব্বরদের সামনে বিস্তর কাগজপত্র দেখালেন। কিন্তু আমাদের কি, যে আদিকালের প্রকাণ্ড রাজপ্রাসাদটির তিনি দখল নিতে চাইছেন, সেটিতে এখন তেনাদের বসবাস। বাড়ির দখল নেওয়া চারটিখানি কথা নয়। ওনারা আবার এই কাগজপত্র, আইন কানুন এসব কিছু বোঝেন না। কিন্তু কে শোনে কার কথা? তিনি ইংলিশ জানা মডার্ন মানুষ, এইসব গেঁয়ো ভূতের কথা মাথায় তুলবেন, হে আশা করা ভারী অন্যায়। আচ্ছা, ও দেশের লোকেরা কি ভূতে বিশ্বাস করে না? হালবাত করে। ইংলিশ সাহিত্যে, সিনেমায় তেনাদের রাজ্যপাট তো নেহাত কম নয়। তবে সে যাই হোক, প্রতাপবাবু আমাদের গ্রামে একটা বাড়ি ভাড়া নিয়ে আপাতত থাকতে লাগলেন, আর জনা কয়েক লোক লাগিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করানো শুরু করলেন। অবশ্য তারা আগেভাগেই বলে দিয়েছিলেন যে দিনের আলো থাকতে থাকতে কাজে যাবে, আর আলো থাকতে থাকতেই ফিরে আসবে। এবং প্রতাপবাবু ছাড়াও আরও জনাদশেক লোক কাজ চলাকালীন সেখানে উপস্থিত থাকতে হবে। প্রতাপবাবু সব ব্যবস্থা করলেন। দিন চারেকের মধ্যেই বাইরেটা আর নিচের তলার দু একটা ঘর থাকার মতো পরিষ্কার করে ফেলা গেল। প্রতাপবাবু ঠিক করলেন এবার ওখানে গিয়েই উঠবেন। উনি ওখানে থাকলে এদের ভয়টাও কাটবে, আর তিনি মন দিয়ে কাজটাও করতে পারবেন। কিন্তু গাঁয়ের মাতব্বররা বাধা দিতে লাগলেন। একে তো ওই ভূত বাংলো গ্রামের সীমানার বাইরে, জায়গাটা ফাঁকা ফাঁকা, তার উপর ইলেকট্রিক বাতির ব্যবস্থাও নেই। ওই বাড়িতে যারাই এখনো পর্যন্ত রাত কাটিয়েছে আর ফিরে আসেনি। লোকে বলে হরবল্লভের নাতি মানিকলাল নাকি খুব অত্যাচারী জমিদার ছিলেন। একদিন খাজনা আদায় নিয়ে ঝামেলা হয় আমাদের গ্রামের এক চাষি দীননাথের সাথে। সে নাকি গ্রামের আর সব প্রজাদের সর্দার হয়ে উঠেছিল। রাতে জমিদারের লেঠেল এসে দীননাথকে ঘরের মধ্যে বেঁধে রেখে ঘরশুদ্ধ আগুন জ্বালিয়ে দেয়, আর তার স্ত্রীকে তুলে নিয়ে যায় জমিদার মশাইয়ের বাগান বাড়িতে। কিন্তু শেষ রক্ষে হয়নি। দীননাথের স্ত্রী নিজের সম্ভ্রম বাঁচাতে আত্মহত্যা করে, আর মরার আগে নাকি বলে যায় এই জমিদার বংশ একদিন তার হাতেই ঝাড়ে বংশে নির্বংশ হবে। সেই থেকে এই জমিদার বংশের পতন শুরু। এই বংশের অনেকেরই মৃত্যু হয় অপঘাতে, অনেকে আবার হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। সবাই ধরে নেয় দীননাথের স্ত্রী পেতনি হয়ে এই কাণ্ড ঘটাচ্ছে। তখন প্রাণ বাঁচাতে একে একে বাকি সদস্য, কর্মী সবাই বাড়ি ছেড়ে যে যেখানে পারে পালিয়ে যান। সেই জমকালো জমিদার বাড়ি আর সেই বাগান বাড়ি সেই থেকে খাঁ খাঁ হয়ে যায়। কেউ ভুলেও আর ওই দিকটায় পা মারায় না। একসময় আমাদের গ্রামের মিত্তির মশাই বাড়িটা দেখভাল করতেন, কিন্তু তাঁর মৃত্যুর পর আজ নাই নাই করে বছর 20 হয়ে গেল বাড়িটা ওভাবেই পড়ে আছে। আজ এত বছর পরও বাড়িটা যে টিকে আছে তার কারণ তেনারা, নইলে হয়তো একটা ইটও আস্ত পড়ে থাকত না। আগে আমাদের গ্রামটা জমিদার বাড়ির সাথে লাগালাগি ছিল।
ক্রমেই পাশাপাশি ঘরের লোকজনেরা উঠে গ্রামের অন্যত্র এসে বাড়ি বানায়, আর মাঝখানে গড়ে ওঠে নানা আগাছা গাছগাছালি। তৈরি হয় একটা অলঙ্ঘনীয় দূরত্ব। লোকে বলে এখনও নাকি রাতের বেলায় দীননাথ দম্পতিকে ওই জমিদার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়। এই তো বছর কয়েক আগের কথা। আমাদের গ্রামের কানুগোয়ালা ঘরে রাখা রাগি করে রাতের বেলায় ওই জমিদার বাড়িতে চলে যায়। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এমনকি তার লাশটাও মেলেনি, যদি মারাই গিয়ে থাকে। কিন্তু এসব কথা কানে তুলল না প্রতাপবাবু। তখন আমাদের মনেও কেমন একটা সন্দেহ জাগতে লাগলো। পাড়ায় পাড়ায় রোয়াকগুলো সরগরম হয়ে উঠল। নানান গুজব, গাল গল্প, ফিসফাস, কিছু যুক্তিপূর্ণ অনুমান, কিছু একেবারেই অযৌক্তিক কথাবার্তা সারা গ্রামময় ঘুরে বেড়াতে লাগলো। কেউ বলতে লাগলো প্রতাপবাবু কোনো ক্রিমিনাল হতে পারেন, পুলিশের হাত থেকে বাঁচতে কিছুদিনের জন্য এখানে গা ঢাকা দিতে এসেছেন, তাই তিনি লোকালয় এড়িয়ে ফাঁকা জায়গায় থাকতে চান। কেউ আবার বলতে লাগলো প্রতাপবাবু ওই জমিদার বংশের কেউ নন, তিনি ওই বিশাল জায়গা জমি হড়প করার লোভে এখানে এসেছেন। আবার কেউ বলল তিনি হয়তো বাড়িটা বেচে দেওয়ার তালে আছেন, কারণ জায়গাটা মন্দ না, ও বাড়ি মেরামত করে বা ভেঙে নতুন বাড়ি উঠলে তার চাহিদা হবে আকাশ ছোঁয়া। কিন্তু কথা হচ্ছে জেনে শুনে ও বাড়ি নেবে কে? আর তাই হয়তো ভুতুরে বদনামটা ঘোচানোর জন্যই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। আবার কেউ বলতে লাগলো ওখানে বোধহয় কোনো গুপ্তধন আছে, যার হদিশ হয়তো কোনোভাবে প্রতাপবাবু পেয়েছেন, আর এখন চুপি চুপি সেসব হস্তগত করতে চান। তাছাড়া এমন একটা মডার্ন মানুষ এরকম একটা ধ্যার ধেরে পাড়া গ্রামে এসে পড়ে থাকবেন কেন? হক কথা, বিনা কারণে কেউ ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেই বা কেন? কিন্তু ঠিক কী কারণে প্রতাপবাবু এতদিন পর এখানে এলেন তা একমাত্র তিনিই বলতে পারেন। আর তিনি তো খোলাসা করে কিছুই বলছেন না, ফলে এই রকম নানা গুজব হাওয়ায় ভাসতে ভাসতে সারা গ্রামময় উড়ে বেড়াতে লাগল। যাই হোক, গ্রামের মাতব্বরদের শত বোঝানোতেও তিনি বুঝলেন না, উল্টে এতদিনের যত্ন লালিত ভূতপেতনির কথাও জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিলেন। একটা পিস্তল দেখিয়ে বললেন, ওইসব আজগুবি গাল গল্পে আমি বিশ্বাস করি না, আমার সাথে পাঙ্গা নিলে রেহাই পাবে না। একেই বোধহয় বলে জমিদারের রক্ত। চাকর বাকরেরা কেউ রাতে থাকতে চাইল না। শেষে তিনি রাতটা একাই থাকার মনস্থির করলেন, এবং ফল যা হওয়ার ছিল তাই হল। পরদিন আর তার টিকিটিও খুঁজে পাওয়া গেল না। তিনি যেন একেবারে দুষ্টু লোকের মতো ভ্যানিশ হয়ে গেছেন। কেউ বলল ভূতের খপ্পরে পড়ে প্রাণ খুইয়েছেন, কেউ বলল ভয়ে হয়তো এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশ প্রশাসনও হলো, কতদিন খুবই হম্বিতম্বি করল, তারপর যে কে সেই। কিন্তু আমাদের মনে খটকাটা থেকেই গেল। সে বছর কানু, আর এবার এই প্রতাপবাবু। সবচেয়ে বড় কথা, যদি মারাই গিয়ে থাকেন তবে বডিটা গেল কোথায়? কেমন একটা রহস্য যেন থেকেই গেল। এই দুটো ঘটনার পর আর ও বাড়িতে রাত কাটানো তো দূরে থাক, দিনের বেলাতেও ওদিকে কেউ একা একা ঘুরে বেড়ানোর সাহস পায় না। আমি সদ্য গ্র্যাজুয়েশন পাশ করে সিধু কানু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ক্লাস এখনও সেভাবে শুরু হয়নি, তাই বাড়ি এসেছিলাম। আর তার মধ্যে এই ঘটনা। এই ভুতুরে জমিদার বাড়ি সম্পর্কে আমি কিছু জানতাম না তা নয়, আসলে আমার জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে হয় হোস্টেলে নয়তো মেসে। তাই গ্রামের অদূরে এই ভুতুরে বাড়ি নিয়ে আমার সেরকম কোনো কৌতূহল ছিল না। আজও থাকতো না যদি না আমি থাকাকালীন এই ঘটনাটা ঘটত। এমন সময় ওই ঘটনার দিন সাতেক পর কোত্থেকে কিভাবে খবর পেয়ে একদিন রমেন ফোন করল। রমেন আমার কলেজের বন্ধু। ও এই ভূতপ্রেত নিয়ে নানান গবেষণা করত, আর নিজেকে বলতো ভূত জ্ঞানী। আমরা ওকে ডাকতাম ভূত বলে। এই বয়সেই সে ভূতপ্রেত সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করে ফেলেছে। এখন এইসব সম্পর্কে একটা ব্লগও লেখে অদ্ভুত নামে। আর যেখানে যেখানে ভুতুরে জায়গার সন্ধান পায় ওরা 4-5 জন মিলে সেখানে গিয়ে রাত কাটায়। কিন্তু
আজও পর্যন্ত নাকি তেনাদের সাথে তার সাক্ষাৎ হয়নি, তাই তার গবেষণারও শেষ নেই। আমাদের গ্রামের পাশেই এরকম একটা ভূতের ডিপো আছে শুনে বেশ আফসোস করে সে বলল, আগে জানাসনি কেন? আমি পরিষ্কার বললাম, শোন, বেশি পাকামো করার দরকার নেই। ও বাড়িতে রাত কাটানোর কথা ভুলেও ভাববি না। ভূতের গল্প পড়া বা লেখালেখি করা এক জিনিস, আর জেনে শুনে তেনাদের মাঝে ঝাঁপিয়ে পড়াটা কিন্তু আরেক জিনিস। এত ভয় তোর? শোন, ভূতেরা মানুষের থেকে অনেক ভালো। বিনা কারণে কারোর পাকা ধানে মই দিতে আসে না। আরে রাখ তো তোর ভূত তত্ত্ব। একটা জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল আর বলে কিনা ভালো, ওরকম ভালোর দরকার নেই, বুঝলি? সেটাই তো বলছি, একটা জলজ্যান্ত মানুষ ভ্যানিশ হয়ে গেল আর তোরা হাত গুটিয়ে বসে থাকবি? একবার খোঁজ খবর করবি না? আমি ওই ভূতের ডেরায় যেতে রাজি নই। আরে কি ভূত ভূত করছিস? আমি এত এত হানা বাড়িতে ঘুরে এখনো তাদের শ্রীমুখটা দেখতে পাইনি। তাই আমি মনে করি ভূত প্রেত বলে কিছু নেই। যেটা আছে তা হলো স্রেফ আত্মা। আত্মা অবিনশ্বর। প্লিজ, আমি তোর তত্ত্বজ্ঞানের মহিমা বুঝতে অপারগ। আমাকে ছেড়ে দে। এই রহস্যের জট খুলতে পারবি কিনা বল। আরে অবশ্যই। তাহলে আর এতদিন ভূত আত্মা নিয়ে নাড়াচাড়া করে কি করলাম? আচ্ছা, ওই পুরো বাড়িতে না গিয়েই যদি রহস্যের কিনারা করে ফেলি তবে? বলিস কি? তা কি করে সম্ভব? প্ল্যানচেট। প্ল্যানচেট? হ্যাঁ, প্ল্যানচেট। চমকে উঠছিস যে বড়? জানিস, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এ বিদ্যে জানতেন। শুধু জানতেনই না, তিনি বেশ পারদর্শী ছিলেন। তাঁর প্ল্যানচেটে ডাকা আত্মাদের লিস্টটা বেশ লম্বা। প্ল্যানচেটের মাধ্যমে তিনি তাঁর মেজদা সত্যেন্দ্রনাথ, নতুন দা জ্যোতিরিন্দ্রনাথ, বড় মেয়ে মাধুরীলতা, ছোট ছেলে সমীন্দ্রনাথ থেকে শুরু করে সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত প্রভৃতি অনেক মৃত মানুষের আত্মার সাথে যোগাযোগ করেছিলেন। এমনকি সেই সব কথোপকথনের লিপি এখনো সংরক্ষিত আছে বিশ্বভারতীতে। তবে আমাদের সফলতা নির্ভর করে আছে দুটি বিষয়ের উপর। এক, প্রতাপবাবু মারা গেছেন কিনা, আর দুই, যদি মারা গিয়ে থাকেন তাহলে তাঁর আত্মা এর মধ্যে আবার জন্ম নিয়ে ফেলেছে কিনা। প্ল্যানচেট কথাটা যে আগে শুনিনি তা নয়। মানুষের মৃত্যুর পর তার আত্মাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার বিদ্যেটাই হলো প্ল্যানচেট। এই সময় নাকি আত্মারা এসে গড় গড় করে সব সত্যি কথা বলে যায়। তবে এতে কতটা বুজরুকি আর কতটা সত্যতা আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে রবি ঠাকুর প্ল্যানচেট করতেন এ কথা আমার জানা ছিল না। শেষমেশ ঠিক হলো দিন দুয়েকের মধ্যেই ভূত আমাদের বাড়িতে আসছে। যথারীতি রমেন তার পোটলা পুটলি নিয়ে উপস্থিত হলো। পরের দিন ছিল অমাবস্যা। ঠিক হলো সেদিন রাতে পরানদের চিলেকোঠার ঘরে আমাদের অধিবেশন বসবে। আর হলো ঠিক তাই। আমরা তিনজন ঠিক রাত 11টার সময় সেখানে উপস্থিত হলাম। তার আগেই অবশ্য ঘরটাতে বসার মতো জায়গা করে ফেলা হয়েছে। একটা তেপায়া টেবিল, 3টে চেয়ার, মোমবাতি, ধূপকাঠি, ভূতর কথা মতো সবই জোগাড় করা হয়েছে। তবে আমার মনটা কেমন যেন করতে লাগলো। শেষে হিতে বিপরীত হবে না তো? কিন্তু প্রতাপবাবু হঠাৎ কোথায় গেলেন তার খোঁজ করাটাও জরুরি। ওই জমিদার বাড়িতে আসলে আছেটা কি? এই 21 শতাব্দীতে ভূত? তাই বা বিশ্বাস করি কেমন করে? গ্রামের অর্ধশিক্ষিত গর্ধশিক্ষিত মানুষরা যা বলছে তা বলুক গে, কিন্তু আমরা শিক্ষিত যুবকরা এটা কি করে মেনে নেই? রাত 11:15টার সময় আমরা মোবাইলগুলো সুইচ অফ করে পকেটে ভরে চেয়ার টেবিল সাজিয়ে মোমবাতি ধূপ জ্বালিয়ে লাইট অফ করে অন্ধকার ঘরে ভূতের মতো বসে পড়লাম। রমেন টেবিলের মাঝখানে একটা গোল যন্ত্র বসিয়ে তার উপর ধূপটা রেখে দিল। তারপর আমাদের সবকিছু আদ্য প্রান্ত পই পই করে বুঝিয়ে দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। ঘরে এখন আর কোনো আলো নেই। দরজা জানালা সব বন্ধ। শুধু টেবিলের মাঝখানে একটা ছোট্ট লাল বিন্দু, এটুকুই ব্যাস। আমরা তিনজনে হাতগুলো টেবিলের উপর রাখলাম। তারপর ভূতর কথা মতো আমরা হাতের আঙুলের সাথে আরেকজনের হাতের আঙুল, পায়ের আঙুলের সাথে আরেকজনের পায়ের আঙুল ঠেকিয়ে একটা বৃত্তের মতো করে বসলাম। আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট পরাণ।
ওরই আবার এসব ব্যাপারে বেশি ইন্টারেস্ট। ভূতর কথা মতো এ সব কিছুর জোগাড় ওই করেছে। ভারী করিতকর্মা ছেলে। ভূত বলেছে রাত 12টার পরই শুরু হবে মহেন্দ্রক্ষণ, তাই 12টার মধ্যেই আমাদের প্ল্যানচেট শুরু করে দিতে হবে। আমরা এক দৃষ্টে কিছুক্ষণ ধূপের আগুনের বিন্দুটার দিকে তাকিয়ে থাকলাম। তারপর একটা সময় ভূত বলল চোখ বন্ধ করে এক মনে প্রতাপবাবুকে স্মরণ করতে। আমি চোখ বন্ধ করলাম। মনে মনে প্রতাপবাবুকে নিয়ে ঘটা সব ঘটনাগুলো পরপর ভাবতে লাগলাম। আর ভূত কখনো একটু জোরে কখনো একটু আস্তে নানান ভঙ্গিতে প্রতাপবাবুকে আহ্বান করতে লাগলো। প্রতাপবাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আছেন এখানে আমাদের আশেপাশে? মিনিট 15 কাটল না, প্রতাপবাবু। হঠাৎ পরাণের হাতটা কেঁপে উঠল। তারপর কেমন গো গো করতে লাগলো। বুঝলাম পরাণই বোধ হয় আজকে আমাদের মিডিয়াম। চোখ খোলা বারণ। তাছাড়া এই অন্ধকারে চোখ খুলেও বিশেষ কোনো লাভ হবে বলে মনে হলো না। অগত্যা কান দুটো খাড়া করে বসে থাকলাম। পরাণ কেমন কাঁটা ছাগলের মতো কাঁপতে লাগলো। আমার বেশ ভয় করতে লাগলো। পরাণের যদি কিছু হয়ে যায় ওর বাড়ির লোককে কি বলবো? হঠাৎ কেমন যেন একটা আষ্টে গন্ধ নাকে এলো। তারপর কোত্থেকে শিরশির করে ঠান্ডা হাওয়া ঢুকতে লাগলো। মনে হলো যেন আমরা তিনজন ছাড়াও এই অন্ধকার ঘরে আরো একজন এসে উপস্থিত হয়েছে। ভূত জিজ্ঞেস করল, প্রতাপবাবু, আপনি এসেছেন? হ্যাঁ, বলো, কেন ডেকেছো আমায়? উত্তরটা এলো আমার পাশে বসা পরাণের কাছ থেকে, কিন্তু গলাটা ওর নয়। গলাটা সত্যি সত্যি প্রতাপবাবু। তার মানে উনি সত্যি আর ইহলোকে নেই। আপনি কিভাবে মারা গেলেন? সেদিন কি ঘটেছিল আপনার সাথে আমাদের জানাবেন? খুব ভালো করেছো তোমরা আমায় এখানে ডেকে এনে। আমিও সব কথা কাউকে জানানোর জন্য ঝটপট করছিলাম। তবে শোনো, সেদিন রাতে খাবার খেয়ে ঠিক শুয়ে পড়েছি, হঠাৎ ছাদে খুটখাট শব্দ শুনতে পেলাম। আমি টর্চ আর পিস্তলটা নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। আওয়াজটা অনুসরণ করে মাঝখানের একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে দরজাটা ঠেলে ঘরে ঢুকলাম। দেখলাম একটা টেবিলের ওপর গোটা কয়েক মোমবাতি জ্বালানো রয়েছে, আর একটা ছোট্ট মেশিন খুটখুট শব্দ করে ক্রমাগত ঘুরে চলেছে, আর তাকে ঘিরে গোটা 5 ছায়া মূর্তি। আমি পিস্তল উঁচিয়ে তোমরা কারা বলতে এক নিমেষে 5টা ছায়া মূর্তি ঘিরে দাঁড়ালো আমাকে। তারপর দেখলাম ওরা 5 জনই শুধু নয়, আরও আছে ঘরের মধ্যে। আমি একা, ওরা অনেক। আমি ওদের সাথে পেরে উঠলাম না। তাহলে আপনার ডেড বডিটা? ওই ঘরেই পড়ে আছে। আচ্ছা, ওরা কারা ছিল বলবেন? এমন সময় আমি একটা গর্হিত কাজ করে ফেললাম। তার মানে আপনার মৃত্যু ভূতের হাতে হয়নি বলে চোখ খুলে ফেললাম আমি। আর সাথে সাথেই পরাণের কাঁপুনি থেমে গেল। সেই আষ্টে গন্ধটা আর ঠান্ডা হাওয়াটা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। তবে যেতে যেতে সেই অদৃশ্য শক্তি বলে গেল, অধিক কৌতূহল ভালো নয়। রমেন উঠে গিয়ে লাইটটা অন করলো। আরে এটা তুই কি করলি? পই পই করে নিষেধ করেছিলাম মাঝে কেউ কোনো কথা বলবি না, চোখ খুলবি না। দিল্লি তো সব পণ্ড করে। সরি, তবে পণ্ড হয়ে যায়নি। অন্তত এটা বোঝা গেছে যে প্রতাপবাবুর মৃত্যু কোনো ভূতের হাতে হয়নি, আর খুব সম্ভবত ও পোড়ো বাড়িতে কোনো ভূত নেই। ওখানে রাতের অন্ধকারে নিশ্চয়ই কোনো অসামাজিক কার্যকলাপ হয়। রমেন জল টল দিয়ে পরাণকে সুস্থ করে তুলতে লাগলো। প্রায় ঘণ্টাখানেক পর পরাণ মোটামুটি ধাতস্থ হলো। এর ঠিক 2 দিন পর আমরা ঠিক করেছি আজ রাতে চুপিসারে হানা দেব ওই হানা বাড়িতে। নিজের চোখে দেখে আসব সব সত্যি কিনা, বা ওরা পালিয়েছে কিনা। তারপর থানা পুলিশ যা হোক একটা ব্যবস্থা করা যাবে।
সন্ধ্যের পরপরই আমরা 3 মূর্তি এসে উপস্থিত হলাম জমিদার বাড়ির সামনে। একটা ছোট্ট পাথরের টিলার উপর কঙ্কালসার বাড়িটা হাঁ করে দাঁড়িয়ে আছে। আকাশে সদ্য উদিত নতুন এক ফালি চাঁদ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে আমাদের দিকে। আশেপাশের ঝোপ জঙ্গল থেকে ভেসে আসছে শেয়াল কুকুরের ডাক আর নিশাচর পাখির ছটফটানের শব্দ। আমরা পাথর কাটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। ভাঙা গেটের বাম পাশের থামের উপর আলো ফেলে দেখলাম শ্যাওলা ধরা ক্ষয়ে যাওয়া পাথরের উপর আবছা কালো ইংরাজি হরফে খোদাই করা রয়েছে রয় ভিলা ESTD.1930। না, এটা দার্জিলিংয়ের সেই বিখ্যাত রয় ভিলা নয়, তবে তারই অনুপ্রেরণায় গড়া হয়েছিল কিনা তা এখন বলা শক্ত। দার্জিলিংয়ের রয় ভিলা শুনেছি ইউরোপীয় ক্যাসেলের আদলে তৈরি, আর এটা সাদামাটা আর 5টা সাবেকি জমিদার বাড়ির মতোই, তবে বাইরেটায় কেমন একটা দেশি দুর্গ ছাপ আছে। চারপাশে উঁচু পাঁচিল ঘেরা, অর্থাৎ প্রধান দরজা ছাড়া আর কোনো প্রবেশপথ ছিল না একসময়। তবে এখন অবশ্য সেই পাঁচিল স্থানে স্থানে ধসে পড়েছে। আমরা সদ্য পরিষ্কার করা পাথরের রাস্তা দিয়ে ভেতরে ঢুকলাম। পুরনো আমলের ঘর বলেই হয়তো এখনো টিকে আছে। পেল্লায় বড় বড় পিলার দেওয়া উঁচু ছাদওয়ালা সেকেলে দোতলার ঘর। স্থানে স্থানে পলস্তারা খসে পড়েছে, নোনা ধরা ইট দাঁত বের করে আছে। তবে দেওয়াল বেয়ে গজিয়ে উঠেছে কিছু বটগাছ, কিছু আগাছা আর কিছু কাটা গাছ। কিছুটা এখনো বহাল তবিয়তে আছে। প্রতাপবাবু কেন যে এই বাড়িটাতে রাত কাটাতে গেলেন তা এখনো পরিষ্কার নয়। নিছক কৌতূহল নাকি অন্য কিছু? আমরা নিচের তলার একটা ঘরে গিয়ে আশ্রয় নিলাম। ঘরটা মোটামুটি পরিষ্কার করা, তবে অবস্থা খুব একটা ভালো নয়। চুন সুরকির ঢালাই নানান জায়গায় খুলে খুলে পড়েছে। যে কোনো সময় মাথায় চাঙড় খসে পড়তে পারে। আমরা তুলনামূলক একটা নিরাপদ জায়গা বেছে নিয়ে টর্চ, লাঠি সহ অন্যান্য জিনিসগুলো পাশে নামিয়ে একটু আয়েশ করে বসলাম। পাশের ঘরটা তুলনামূলকভাবে ভালো ছিল, কিন্তু ওটা এখন তালা বন্ধ। যদিও দরজার অবস্থা ভালো নয়, ইচ্ছে করলে ঢোকাই যায়। ও ঘরেই থাকছিলেন প্রতাপবাবু। তাঁর তল্পিতল্পা এখনো ও ঘরে পড়ে আছে। আচ্ছা, ভূতের কথা ঠিক তো? বলল পরাণ। দেখ, ভূতেরা মানে আত্মা কখনো মিছে কথা কয় না। মিছে কথা বলে ওদের লাভ কি বলতো? ওরা তো আর ইলেকশনে দাঁড়াবে না। তাছাড়া ওদের টান মায়াই বা কিসের? ওদের হাতেই তো সব। তুড়ি মারলেই মোহর, তালি দিলেই সোনা। বললাম আমি। দেখ, ভূতের ব্যাপারে আজে বাজে কথা বলবি না। ওসব রূপকথার গল্প কেউ চোখে দেখেছে? ভূতদা, ছাড়ো না ওসব। এই খবরদার আমাকে ভূতদা বলবি না কিন্তু। আমার নাম রমেন হালদার, আত্মা বিশেষজ্ঞ আমি। না ভূত, সরি রমেন, মানতেই হবে। তুই প্ল্যানচেটটা বেশ বেড়ে শিখেছিস। এভাবে বলে বলে আত্মাকে টেনে নামানো 4টিখানি কথা নয়। তবু শত্রুরা কেমন, সংখ্যায় কতজন, এসব না জেনে চলে আসাটা কি ঠিক হলো? এই তুই থাম তো, সেটা জানতেই তো আশা। আজ আমরা কিচ্ছু করব না, লুকিয়ে লুকিয়ে খালি দেখবো ওরা এখনো আসছে কিনা। যদি ওরা দলে ভারী থাকে তবে আমরা এগোবো না, কাল দলবল নিয়ে আসবো। আরে ভয় পাচ্ছিস নাকি? না গো রমেনদা, ভয় পাচ্ছি না। তবে এইভাবে আমাদের 3 জনে আসাটা বোধহয় ঠিক হলো না। আমার মনটা কেমন কেমন যেন করছে। আরে চুপ কর ভিতর টিম, একবার ভাব, আমরা 3 জন যদি এই রায়ভিলার রহস্য ভেদ করতে পারি তাহলে চারিদিকে কেমন হইচই পড়ে যাবে। রাতারাতি আমরা বিখ্যাত হয়ে যাব। আর সাথে সাথে আমার ব্লগটাও। বসে বসে চাপা গলায় কথাবার্তা বলতে লাগলাম আমরা। রাত 10টা পর্যন্ত এভাবেই কাটল। রমেন ব্যাগ থেকে বিস্কিট বের করে আমাদেরকে দিল। ও বেশ ফুর্তিতেই আছে। তারপর জল টল খেয়ে আবার হেলা দিয়ে বসলাম। ওরা আজ আসবে তো অজিতদা? অধীর হয়ে বলল পরাণ। আসবে আসবে, ঠিক আসবে। এতদিনের সুরক্ষিত আস্তানা হুট করে তারা ছেড়ে চলে যাবে বলে মনে হয় না। আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বলল রমেন। তার মিনিট 10 পর উপরতলার ঘর থেকে খুটখাট শব্দ আসতে লাগলো। ঠিক আমাদের মাথার উপর যে ঘরটা,
সেখান থেকে। আমরা তিনজন তড়াৎ করে উঠে বসলাম। তারপর এক হাতে লাঠি আর এক হাতে টর্চ নিয়ে ভাঙা সিঁড়ি বেয়ে খুব সাবধানে ধীর পদক্ষেপে উপরে উঠলাম। উপরে মোট 3টে ঘর। প্রথম ঘরের দরজাটা ভাঙা, ভেতরটা দেখা যায়। দেখলাম কেউ নেই। আমরা খানিকক্ষণ ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। খানিক পরে আবার সেই খুটখাট শব্দটা ভেসে আসতে লাগলো। মনে হলো ওই প্যাসেজের ওখান থেকেই শব্দটা আসছে। আমরা আস্তে আস্তে সেদিকেই গেলাম। এরপর একটা ফুট 5 প্যাসেজ। এখানে কোনো ঘর নেই। আমরা ওদিকের ঘর দুটো দেখলাম। এদিকটায় আর তো কোনো ঘর নেই। তবে কি আমাদের শব্দ পেয়ে ওরা সাবধান হয়ে গেল? আমরা খানিকক্ষণ ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কিন্তু খানিক পরেই আবার সেই খুটখাট শব্দটা ভেসে আসতে লাগলো। মনে হলো ওই প্যাসেজের ওখান থেকেই শব্দটা আসছে। আমরা আস্তে আস্তে সেদিকেই গেলাম। প্যাসেজের শেষ প্রান্তে এসে অবাক হয়ে দেখলাম একটা দরজা, আর শব্দটা দরজার ওপার থেকে আসছে। অথচ আগের বার যখন এই প্যাসেজটায় এসেছিলাম তখন এই দরজাটা চোখে পড়েনি। এখানে ছিল একটা নিরেট দেওয়াল। এতটা ভুল দেখলাম আমরা। রমেন আমার কাঁধে হাত রাখল। এতগুলো দরজার মধ্যে এই দরজাটাই একমাত্র অক্ষত আছে। হয়তোবা নতুন লাগানো হয়েছে, কিন্তু কেন? আমি আস্তে করে দরজাটা ফাঁকা করলাম। ভেতরটা ঘন অন্ধকার, তবে কেউ আছে বলে মনে হলো না। আমরা তিনজনে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম, কিন্তু টর্চ জ্বালালাম না। খানিকক্ষণ চুপচাপ অন্ধকারেই চেয়ে থাকলাম। চোখটা একটু সয়ে এলে বুঝতে পারলাম ঘরটা খালি নয়। ঘরে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো ছায়ামূর্তি। আমরা তাড়াতাড়ি পেছন ফিরে বেরোতে গেলাম, কিন্তু বিফল হলাম। দরজাটা বন্ধ। একটা কনকনে ঠান্ডা হাওয়া কোত্থেকে বয়ে আসতে লাগলো, আর সেই আঁশটে গন্ধটা ক্রমশই তীব্রতর হতে লাগলো। আমরা তিনজনে একসাথে টর্চগুলো জ্বালতে গেলাম, কিন্তু একটা টর্চও জ্বলল না। আমাদের শরীরে তখন ঠান্ডা স্রোত বইছে। রমেন কি সব বুলি আওড়াতে শুরু করেছে। পরাণ হাঁ করে চেয়ে আছে আমার দিকে। এমন সময় হঠাৎ ঘরের লাইটগুলো জ্বলে উঠল। দেখলাম ঘরটা ফাঁকা, তবে ঘরটা বেশ পরিপাটি করে সাজানো। মাথার উপর বিশাল একটা ঝাড়বাতি, মেঝে মখমলের গালিচা পাতা, চারিদিকে ঝলমলে পর্দা, দামি কাঠের আসবাবপত্র। সবকিছু সত্যি দেখছি তো, নাকি সব স্বপ্ন? আমরা তো জানতাম এই বাড়িতে আলোর কোনো ব্যবস্থা নেই। আমরা তিনজনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। ভূতজ্ঞানী রমেনও কেমন জড়সড় হয়ে গেছে। এমন সময় ঘরের ওই প্রান্তের একটা চেয়ার হঠাৎ করে ঘুরে গেল আমাদের দিকে, আর তাতে যিনি বসে আছেন তিনি আমাদের পরিচিত প্রতাপ বাবু। গায়ে ঝলমলে পোশাক, চোখ দুটো ভাটার মতো জ্বলছে। আমাদের দেখেই বললেন, বলেছিলাম না অধিক কৌতূহল ভালো নয়। আমি আমার বংশের ইতিহাস জানতে পেরে কৌতূহল বশত এখানে আসি। তারপর রয় ভিলা দেখার পর আমি আকৃষ্ট হয়ে পড়ি। এ বাড়ি যেন হাতছানি দিয়ে আমায় কাছে ডাকতে থাকে। সে ডাক উপেক্ষা করার মতো ক্ষমতা আমার ছিল না। এর পরের পরিণতির কথা তো তোমরা জানো। একটা কথা আছে না, সুখে খেতে ভূতে কিলোয়। কথাটা খুব সত্যি। এই যেমন তোমরা, কি দরকার ছিল বাবু এখানে আসারা? আর একবার যখন এসেই পড়েছ, তখন আর কি করা যায়? অতিথি ভূত ভব। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ঘোস্টস। বলেই হাততালি দিলেন প্রতাপ বাবু, আর সাথে সাথে দেখলাম একটা একটা করে চেহারা ফুটে উঠতে লাগলো। কেউ দোর্দণ্ড প্রতাপ জমিদার, কেউ নায়েব, কেউ গোমস্তা, কেউ সাধারণ মানুষ, আরো কত। ওই ভিড়ে দেখলাম আমাদের কানুও দাঁড়িয়ে আছে।
সবাই আমাদের দিকে তাকিয়ে অট্টহাস্য করতে লাগলো। আমার মাথাটা ধরে এলো। রমেনেরও নিশ্চয়ই ভূত প্রেত আত্মার সবকিছু গুলিয়ে গেছে। ওদের হাসির চোটে আমাদের কানের পর্দা যেন ফেটে গেল। একটা ঠান্ডা কনকনে হাত যেন আমাদের কোনো অতলে টেনে নিয়ে যেতে লাগলো। আমরা নির্বিবাদে সেই হাতে আষ্টে পৃষ্ঠে ধরা পড়তে লাগলাম। হঠাৎ রমেন পকেট থেকে একটা পদকের মতো জিনিস বার করে উচ্চ কণ্ঠে কি সব দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তারপরে ক্ষণিকের জন্য হাতের বাঁধন খানিকটা শিথিল হলো। রমেন এক ঝটকায় আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে একেবারে বাইরে ফেলে দিল। আমি সেই প্যাসেজটার মধ্যে গিয়ে পড়লাম, আর সাথে সাথে একটা অস্ফুট মর্মভেদী করুণ স্বর শুনতে পেলাম, শিগগিরই পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা। বাইরে আগের মতোই ঘন অন্ধকার। আমি তড়িঘড়ি উঠে ওর মধ্যেই হাতড়ে খুঁজতে লাগলাম সেই দরজাটা, আর জোরে জোরে ডাকতে লাগলাম, রমেন, পরাণ, পরাণ, রমেন। ফাঁকা ঘরগুলো থেকে আমার কথা বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো, কিন্তু কারোর কোনো সাড়া পেলাম না। আমি পাগলের মতো তন্ন তন্ন করে সারা প্যাসেজটা খুঁজতে লাগলাম, কিন্তু আর সেই দরজাটার খোঁজ পেলাম না। ওই ভৌতিক দরজার আড়ালে চিরকালের মতো হারিয়ে গেল রমেন আর পরাণ। আমার বুকটা কেমন যেন মুচড়ে উঠতে লাগলো। হঠাৎ সেই ভয়ঙ্কর অট্টহাসি কানে এলো। আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। আমি আর কিচ্ছু না ভেবে প্রাণপণে দৌড়তে লাগলাম। আমি হোঁচট খেয়ে পড়ি, আবার উঠে দাঁড়াই, তারপর আবার দৌড় লাগাই। সেই অট্টহাসিও যেন আমার পিছু পিছু আসতে থাকে। হঠাৎ একটা পাথর জাতীয় কিছুতে ঠোকর খেয়ে গড়িয়ে পড়লাম নিচে। ব্যাস, এরপর আর কিচ্ছু মনে নেই। সকালে পাথরের সিঁড়ির উপর আমাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা। এরপর জ্ঞান ফিরলেও আর আমি স্বাভাবিক হতে পারি না। পরাণ আর রমেনের অসহায় মুখ দুটো দিন রাত আমায় তাড়া করে বেড়ায়। সেই মর্মান্তিক গলায়, শিগগিরই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, তুই শিগগিরই পালিয়ে যা। কথাটা আমার মাথাটাকে যেন প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। অন্ধকার হলেই মনে হয় যেন সেই হাতটা ধেয়ে আসছে আমার দিকে। আমি দু চোখের পাতা এক করতে পারি না। সেই অভিশপ্ত রয়ভিলা প্রতি রাতে আমায় ফিসফিসিয়ে ডাকে, এসো, এসো, আসতেই হবে তোমাকে, এটাই তোমার নিয়তি। শুনলেন রহস্যময় রয়ভিলা। গল্পটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। এখন থেকে আপনি গপ্পখুড়ের পর্দায় শুনতে চলেছেন ভিন্ন স্বাদের বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর গল্পগুলি। তাই দেরি না করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।